জয় হিন্দ। তোমরা জানো যে আগামী 16 আর 17 তারিখে আমাদের WBPSC ফুড এসআই পরীক্ষা আছে, ঠিক আছে? তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে আমাদের হাতে আর বেশি দিন সময় নেই। তাই এই কটা দিন আমরা শেষ মুহূর্তের সেরা অঙ্কগুলো করব। তো আজকের ভিডিওতে আমরা শেষ মুহূর্তের সেরা 10টা অঙ্ক নিয়ে এসেছি। এই 10টা অঙ্ক তোমরা খুব মন দিয়ে ধ্যান দিয়ে দেখো, পরীক্ষা হলে তোমরা অঙ্কগুলোর মধ্যে থেকে কিছু না কিছু কমন পাবেই। তো কি আছে আজকের 10টা অঙ্ক, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, রিহানা দীপিকার 3 গুণ কর্মক্ষম। রিহানা ও দীপিকা একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ রিহানা একা কত দিনে করবে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, রিহানা আর দীপিকা এদের মধ্যে কেমন রিলেশন, রিহানা দীপিকার থেকে 3 গুণ কর্মক্ষম। তার মানে দীপিকা যদি একদিনে একটা চেয়ার বানায়, তার মানে রিহানা একদিনে 3টা চেয়ার বানাবে, যেহেতু রিহানা দীপিকার 3 গুণ কর্মক্ষম। বোঝা গেল? এবারে দেখো, দীপিকা আর রেহানা একত্রে 3 দিন কাজ করে। এইবারে রিহানা আর দীপিকা একত্রে একদিনে দেখো কয়টা চেয়ার বানাতে পারবে, তারা একদিনে একত্রে 4টা চেয়ার বানাতে পারবে। কিন্তু তারা টোটাল কাজটা করতে কতদিন সময় নেয়, টোটাল কাজটা করতে সময় নেয় 3 দিন। তার মানে টোটাল যেটা ওয়ার্ক বা টোটাল কাজ কি ছিল, তার মানে তারা তো একদিনে 4টা চেয়ার বানায় আর কাজটা করেছে তারা 3 দিন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তার মানে 12টা চেয়ার, 3 আর 4 গুণ করলে 12, তার মানে 12টা চেয়ার বানানোই ছিল আমাদের টোটাল কাজ। 12টা চেয়ার এরা 3 দিনে বানিয়েছে, যেহেতু একদিনে 4টা বানায়। তার মানে টোটাল কাজ আমাদের কি ছিল, 12টা চেয়ার বানানোই ছিল টোটাল কাজ। এবারে কি বলেছে, সেই কাজটা রিহানা একা কত দিনে করবে। এবারে রিহানা একা তো 3টা চেয়ার বানায় একদিনে, রিহানা একদিনে 3টা চেয়ার বানায়। তার মানে 12টা চেয়ার বানাতে ওর কতদিন সময় লাগবে, 12কে ভাগ করবো 3 দিয়ে, 3 4 12। তার মানে রিহানার 4 দিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই টাইপেরই অঙ্কগুলো কিন্তু তোমাদের ফুড এসআই পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তোমরা ভালো করে ধ্যান দিয়ে একটু অঙ্কগুলো দেখো আর দেখে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সোজা সোজা অঙ্কগুলোই দিবে, কিন্তু একটু বুঝতে হবে। দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে অঙ্কগুলো, একটু বুঝতে হবে তোমাদের। তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো, ভিডিওতে দেওয়া অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে আর মনে থাকবে অঙ্কগুলো তোমাদের, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছেন, ধীরাজ ও রাজেশের বয়সের যোগফল 25 এবং তাদের অন্তর 13, দুজনের বয়সের গুণফল কত? দেখো এই অঙ্কটা আমরা দুভাবে করব। প্রথমভাবে কি দেখি, প্রথমভাবে কিভাবে করব। দেখো ধীরাজ আর রাজেশের বয়সের যোগফল দেওয়া আছে, অন্তরফল দেওয়া আছে। দেখো যখনই আমাদের দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করতে পারি কি না? অবশ্যই পারি। সূত্রটা আমরা জানি। সূত্রটা কি, বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। ছোট সংখ্যার বের করার নিয়ম হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল বাই। সেক্ষেত্রে এখানেও তো দেখো বয়স, এই ধীরাজ আর রাজেশের বয়স এর যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধীরাজ আর রাজেশের বয়স আলাদা আলাদা করে বের করে নিতে পারি। যদি আমরা ধীরাজের বয়স বেশি ধরি, রাজেশের কম ধরি, তাহলে ধীরাজের বয়স কত হবে? দেখো এই 25 যোগ 13 বাই 2, আর রাজেশের বয়স কত হবে? এই 25 বিয়োগ 13 বাই 2। দেখো আমাদের কিন্তু দুজনের আলাদা আলাদা করে বয়স চাইনি, কি চাইছে? বয়সের গুণফল। যদি আমরা বয়স দুজনের আলাদা আলাদা বের করে নিতে পারি, তাহলে সেটাকে গুণ করে দিলেই আমাদের গুণফল বেরিয়ে যাবে। দেখো তার মানে 25 আর 13 যোগ করলে 38, 38 বাই 2, তার মানে 19। এখানে হবে 25 থেকে 13 চলে গেলে 12, তার মানে 12 বাই 2, 12 বাই 2 মানে 6। তার মানে ধীরাজের বয়স হয়ে গেল 19 বছর, রাজেশের 6 বছর। এবার তাদের বয়সের গুণফল কত? এই 19 আর 6কে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে? দেখো 6 নং 54, 54 4 হাতে থাকবে 5, 6 6 5 11। তার মানে তাদের বয়সের গুণফল হয়ে গেল 111, যেটা দেওয়া আছে অপশান এতে। তার মানে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই অঙ্কটা আরেকভাবে করা যায়। কীভাবে করা যায় দেখো, দেখো কী দেওয়া আছে, ধীরাজ আর রাজেশের বয়সের যোগফল এবং অন্তর্ফল। আমরা ধরে নিচ্ছি ধীরাজের বয়স হচ্ছে এ আর রাজেশের বয়স ধরে নিচ্ছি বি।
হলো। এবারে কি বলেছে, তাদের যোগফল দেওয়া আছে, তার মানে a প্লাস বি দেওয়া আছে 25, তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 25 আমরা লিখতে পারি। আবার তাদের অন্তর্ফল দেওয়া আছে, তার মানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 13, এটা আমরা লিখতে পারি না। এবার আমাদেরকে কি চেয়েছে, আমাদের চেয়েছে এ বির মান। আমরা সূত্রে জানি, বীজগাণিতিক যেটা সূত্র সেখানে আমরা জানি এ বি ইজ ইকুয়াল টু কী হয়, আমরা জানি যে এ বি ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। এবার দেখো এই এ প্লাস বি এর মান আমরা জানি 25, এ মাইনাস বি এর মান জানি আমরা 13, তার মানে এখানে 25 25 মানে কত হবে, 25 গুণ 25 মানে 625 বাই 4 বিয়োগ এ মাইনাস বি মানে কত 13, 13 13 169 169 বাই 4। দেখো এটাকে সলভ করবে, এটাকে সলভ করলেই কিন্তু এ বি এর মানটা পেয়ে যাবে, এই 114ই আসবে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি তোমাদেরকে করলাম না, তোমরা এটা করে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? ঠিক আছে, দেখো আমরা প্রথমে কি করব, দেখো যেহেতু এখানে 8 ঘন্টা 48 মিনিট দেওয়া আছে, আমরা প্রথমে এই 8 ঘন্টা 48 মিনিটটাকে মিনিটে কনভার্ট করব। দেখো 8 ঘন্টা মানে কত, 8 6 48 মানে 480 মিনিট, তার সাথে 48 মিনিট আরও বেশি মানে 48 মিনিট আরও যোগ করো, সমান সমান কত হবে, 8 ঘন্টা 48 মিনিট মানে 480 যোগ 48 কত হবে, 528 হলো। এবারে এই 4 ঘন্টা মানে কত, 4 ঘন্টা মানে 6 4 24 মানে 240 মিনিট, তার মানে প্রতিকূলে যেতে লাগে 528 মিনিট, অনুকূলে আসতে লাগে 240 মিনিট, সমদূরত্ব একই দূরত্ব। এবারে কি বলেছে, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? দেখো নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত হবে, নৌকার বেগ মানে বোটের বেগ ইস্টু স্ট্রিমের বেগ বা নদীর বেগের অনুপাত হবে সমান সমান এই যে এটা মানে প্রতিকূলে যেটা সময় লাগে মানে 528 যোগ অনুকূলের সময় 240 ব্র্যাকেট ক্লোজ ইস্টু প্রতিকূলের সময় মানে 528 মাইনাস 240 অনুকূলের সময়, ব্যাস এটাই অঙ্ক শেষ। 528 আর 240 যোগ করলে কত হবে দেখো, 500 200 700 আর 4 আর 2 6 আর এখানে 8 768 ইস্টু বিয়োগ করলে কত হবে দেখো, বিয়োগ করলে হবে এখানে 8, 12 থেকে 4 চলে গেলে 8, 2 থেকে 2 চলে গেলে 4 থেকে 2 চলে গেলে 2, 288 এখানে হবে 768। দেখো কাটি আমরা কি দিয়ে কাটবো, দেখো 12 দিয়ে কাটি, 12 12কে 12 12 দুগুণা 24 12 4 48, এটাও কারো 12 দিয়ে কত হবে, 12 6 72 12 4 48, এবার কাটো 8 দিয়ে, 8 3 24 8 8 64 মানে কত হয়ে গেল আমাদের 8:3। এটাই হয়ে যাবে আমাদের বোট আর স্ট্রিমের অনুপাত, মানে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত। অপশান সিতে দেওয়া আছে দেখো, তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে ভারতের রানের গড় ছিল 3.2, 282 রান টার্গেট হলে বাকি 40 ওভারে ভারতকে প্রতি ওভারে গড়ে সর্বনিম্ন কত রান করতে হবে? ঠিক আছে, কি বলেছে যে ইংল্যান্ড ইন্ডিয়াকে আমাদের ভারতকে 282 রানের টার্গেট দিয়েছে। এবারে ভারত প্রথম 10 ওভারে 3.2 অ্যাভারেজে রান করেছে, মানে গড়ে 3.2 অ্যাভারেজে রান করেছে। এবারে ভারত যদি জিততে চায় তাহলে
বাকি যে 40 ওভার আছে, বাকি 40 ওভারে ওভার প্রতি মিনিমাম কত রান করে করতে হবে। দেখো যদি ম্যাক্স, এখানে দেখো কথাটা দিয়ে দিয়েছি সর্বনিম্ন, হ্যাঁ ম্যাক্সিমাম মানে যদি তারপরে ধরে নাও বাকি 40 ওভারের মধ্যে বাকি ওভারগুলোতে 10 রান করে নিতে থাকে, তাহলে তো তাড়াতাড়ি ম্যাচটা জিতে যাবে, ওটা চাইনি কিন্তু, বলছে মিনিমাম সর্বনিম্ন কত রান নিতে লাগবে ম্যাচটা জিততে গেলে। ঠিক আছে, তাহলে দেখো কত টার্গেট আমাদের, কত 282 হলো। এবারে 10 ওভারে অ্যাভারেজ কত ছিল 3.2, তার মানে 10 ওভারে কত রান হয়েছে 32 রান বলতে পারি। 1 ওভারে 3.2 রান হয়েছে, তার মানে 10 ওভারে 32 রান হয়েছে। তার মানে এখন আমাদের আরও কত রান করতে হবে, এখন আমাদের তার মানে 250 রান আরও করতে হবে। কত ওভারে 40 ওভারে। তাহলে 1 ওভারে কত রান করতে হবে, সিম্পলি 250কে 40 দিয়ে ভাগ করে দাও, 250 ভাগ 40, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 6 24, থাকবে 1, দশমিকের জন্য 0, 4 দুগুণা 8, 2 0 20, 4 5 20, 6.25। ঠিক আছে, দেখো যারা পারবে না তারা এভাবে, হ্যাঁ 25কে 4 দিয়ে ভাগ করে নেবে। আমি মুখে মুখে যেহেতু পারলাম তাই করে নিলাম, তোমরা যারা মুখে মুখে পারবে না তারা এইভাবে কিন্তু করে নেবে। 4 দিয়ে 25কে ভাগ করলে কী হবে দেখবে 6.25 আসবে, তার মানে 6.25 অ্যাভারেজ মিনিমাম এই রানটা আমাদেরকে করতেই লাগবে ওভার প্রতি যদি আমরা জিততে চাই। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার চালের ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় দিয়ে দেয় কিন্তু। ঠিক আছে, ভাবতে গেলে অঙ্কটা অনেক কঠিন, আর তোমরা যদি একটু ধ্যান দাও আমার কথাগুলো শোনো তাহলে অঙ্কটা দেখবে খুব সোজা। কি বলেছে, 25% বৃদ্ধি পেয়েছে চালের মূল্য, মানে যেই চালটা আগে 100 টাকা করেছিল এখন সেটার দাম হয়ে গেছে 125 টাকা। এবারে একটা বাড়িতে একটা ফ্যামিলি ভাবতেছে যে ভাই আগে আমার ভাই যেটা খরচা হতো জন্য এখন আমি সেই খরচাটাই রাখবো, আমি দাম বেড়ে গেছে তো আমার খরচা বেড়ে যাবে, এটা আমি হতে দেবো না বা এটা আমি পারবো না সামলাতে, তাই আমি কি করব ব্যবহারই কমাই দেবো। আগে যদি আমাদের 5 কেজি চাল লাগতো এখন যাতে কম লাগে। ঠিক আছে, তো এবারে কতটা ব্যবহার কমাতে হবে যাতে ওর দামটা সেম থাকে। কি করব দেখো, ধরে নিচ্ছি যে আগে চালের দাম ছিল 100 টাকা কেজি, চালের দাম ছিল 100 টাকা কেজি। এইবারে সেই পরিবারের চাল লাগতো 100 কেজি, 100 টাকা করে চালের কেজি, চাল লাগতো ওর 100 কেজি, মানে এটা হচ্ছে রেট আর এটা হচ্ছে ভলিউম বা পরিমাণ কতটা লাগতো। ঠিক আছে, তো এবারে 100 টাকা কেজি ধরে 100 কেজি চাল কিনতো, তার মানে কত টাকা খরচ হতো, 100 টাকা কেজি ধরে 100 কেজি চালের দাম কত 10,000 টাকা। 100 টাকা কেজি দরে 100 কেজি চালের দাম 10,000 টাকা। তার মানে সেই ফ্যামিলিটার আগে আমরা ধরে নিচ্ছি 10,000 টাকা করে মাসে খরচা হতো চালের জন্য। এইবারে কি হলো, চালের দাম 25% বৃদ্ধি পেল, তার মানে এখন চালের দাম কত 125 টাকা, এখন চালের দাম কত 125 টাকা। এইবারে কি বলেছে যে চালের ব্যবহার কতটা কমাতে হবে। এবারে যদি আমরা আবার 100 কেজিই চাল খাই তাহলে কিন্তু আমাদেরকে আর 10,000 টাকায় হবে না, তখন 12,500 টাকা লাগবে। কিন্তু বলছে যে না আমাদেরকে 10,000 টাকাই লাগবে, আমি 10,000 টাকাই খরচা করবো, আমি বেশি খরচা করবো না। তাহলে কি, তাহলে কম চাল কিনতে হবে। কতটা কম কিনতে হবে, ধরে নিলাম আমরা x কেজি কিনতে হবে। তো দেখো আমাদের তো কন্ডিশন আমরা কি ধরেছিলাম, যাতে আমাদের খরচাটা সেমই থাকে, তার মানে এই 125-এর সাথে x গুণ করলেও যাতে আমাদের 10,000ই হয়। হলো, এখান থেকে তাহলে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারবো। এক্স ইকুয়াল টু তার মানে কী হবে, এই 10,000 এই 125টা দিকে গেলে নিচে 10,000 ভাগ 125, 25 5-এ 125, 25 4-এ 100, পিছনে 2টা শূন্য, এবার 5 দিয়ে গেল 5 8-এ 40, পিছনে শূন্য, তার মানে এক্সের জায়গায় কী হবে, এক্সের জায়গায় হবে 80। তার মানে এখন চালের দাম 100 থেকে 125 টাকা হলো, তাই আমরা চালের ব্যবহার 100 কেজি থেকে 80 কেজি করে দিলাম। তার মানে কতটা কমাই দিলাম, 20 কেজি কমাই দিলাম। তার মানে 100-তে 20 কমলো, তার মানে ওটাই তো পার্সেন্টেজ, 100-তে কত। তার মানে চালের ব্যবহার আমাদেরকে
20% কমাতে হবে যদি আমাদের খরচ অপরিবর্তিত আমরা রাখতে চাই। তার মানে দেখো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48, 72 ও 84 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো 48, 72 আর 84 দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বনিম্ন সংখ্যাটাকে আমরা বের করে নিই। এবারে 48, 72 আর 84 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যাটা হলো এদের লসাগু। তাহলে এই 48, 72 আর 84 লসাগু বের করতে হবে আমাদের। দেখো চলো উৎপাদকে বিশ্লেষণ করি। কত হবে? 2 2 4, 2 4 8, 2 3 6, 2 6 12, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 12 24, 2 18 36, 2 21 42, আবার 2 দিয়ে, 2 6 12, 2 9 18, 21টা 21ই থাকবে, আবার 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 3 7 21। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল দেখো, 2 2 4, 4 2 8, 3 8 24, 7 3 21, 21 2 42। তার মানে 42 আর 24-এর গুণফল। 42 গুণ 24 কত হবে? 4 2 8, 4 4 16, 2 2 4, 2 4 8, এই 8, 6 4 10, 0 হাতে 1, 8 1 9 আর 10। তার মানে এই 1008 হয়ে গেল আমাদের লসাগু। তার মানে সর্বনিম্ন সংখ্যা কোনটা? সর্বনিম্ন সংখ্যা হলো 1008, যেটাকে আমরা 48, 72 আর 84 দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু আমাদেরকে তো সেটা চাইনি। দেখো তোমরা আবার এটা লসাগু বের করে আবার অনেকে সিটা রাইট অ্যান্সার করে দিও না, ঠিক আছে? কারণ ওটা হবে না রাইট অ্যান্সার। কেন? বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যোগ করতে হবে। এবারে এটার সঙ্গে তো আমাদের 10 যোগ করলে আর সেটা লসাগু হবে না, সেটাকে ভাগ করা যাবে না। তার মানে আমরা এই 1008 থেকেই যদি 10 বিয়োগ করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। তো 1008 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত হবে? 998। এবারে এই 998-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে 1008, যেটা 48, 72 আর 84 দ্বারা বিভাজ্য হবে। তার মানে উত্তর আমাদের 1008 হবে না, উত্তর আমাদের হবে 998। মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত হবে? দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে ফুড এসআই পরীক্ষায় তো অ্যারিথমেটিক থেকে শুধু অঙ্ক আসবে, মানে পাটিগণিত থেকে অঙ্ক আসবে, তাহলে এখানে পরিমিতির অঙ্কগুলো কেন দিয়েছে? দেখো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করবে তাহলে কিন্তু দেখবে যে আমাদের ফুড এসআই পরীক্ষায় কিন্তু পরিমিতির অঙ্কগুলো এগুলা দিয়ে দিয়েছে অনেকগুলো অঙ্ক, ঠিক আছে? তাই বেসিক যেগুলা আমাদেরকে জানা প্রয়োজন সেই অঙ্কগুলো আমরা জানব। দেখো কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 13, উচ্চতা দিয়ে দিয়েছে 5। এবারে এর ক্ষেত্রফল চাইছে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো উচ্চতা দেওয়া আছে কিন্তু ভূমিটা দেওয়া নেই, ভূমি দেওয়া নেই, ঠিক আছে? তো ভূমিটা আমরা কি করে বের করব? দেখো পিথাগোরাসের থিওরাম অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এক্ষেত্রে লম্ব স্কোয়ার কত? 5, আমরা 5 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 9, তো আমরা ওটাই লিখছি ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13 স্কোয়ার, ঠিক
ঠিক আছে। এবারে দেখো ভূমি স্কোয়ার সমান সমান কত হবে, তার মানে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মানে কত 169। এবারে 5 স্কোয়ারটা ওইদিকে চলে যাবে মানে -5 স্কোয়ার। এবারে 5 স্কোয়ার মানে কত 25, তার মানে -25। এবারে 169 থেকে 25 চলে গেলে 144। এবারে ভূমি স্কোয়ার 144, তার মানে শুধু ভূমি সমান সমান কী হবে √144। এবারে √144 মানে কত 12, 12 12 144, তার মানে ভূমি কত হয়ে গেল 12, তার মানে ভূমি কত 12। এবারে ত্রিভুজের উচ্চতার সূত্রতে আমরা যদি ভূমিটাও বসাই দিই তাহলে কী হবে হাফ ইন্টু ভূমি কত 12 ইন্টু উচ্চতা কত 5, 2 দিয়ে 12কে কাটো, 2 6 12, 6 5 30, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত 30 বর্গ সেন্টিমিটার। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 72 হলে তাদের গসাগু কত হবে। খুবই সোজা একটা অঙ্ক। কি করতে হবে, যখনই এরকম তিনটা সংখ্যার অনুপাত দেওয়া থাকবে না, 3 4 5 যেটাই দেওয়া থাকবে না কেন, আমরা আগে অনুপাতগুলোর লসাগু বের করে নেব। অনুপাতগুলোর লসাগু কত হবে, দেখো 2 3 আর 6 এর লসাগু কত হবে, 2 দিয়ে কাটো, 2 1 2 3, এখানে হবে 2 3 6, 3 দিয়ে কাটো 1 1 1, মানে 2 3 6, লসাগু কত 6। দেখো এখান থেকে যদিও লসাগুটা না করেও বোঝা যাচ্ছিল যে 2 3 6 এর লসাগু 6ই হবে, তবুও আমি তোমাদেরকে করে দেখালাম, কারণ এখানে অনুপাত তো 2 3 6 এর বদলে অন্য কিছুও থাকতে পারতো। তো লসাগু কত বেরোলো আমাদের 6। আমরা কি করব, এই যে লসাগুটা মানে যেটা লসাগু আমাদের দেওয়া আছে, এই লসাগুটাকে ভাগ করে দেবো আমরা অনুপাতের যে লসাগুটা বের করলাম, মানে মেন লসাগুটাকে ভাগ করে দেবো অনুপাতের লসাগু দ্বারা। অনুপাতের লসাগু কত 6, ব্যাস ভাগ করো, 12 6 72, তার মানে গোসাগু হয়ে যাবে আমাদের 72। গোসাগু হয়ে যাবে, সরি 72 বলছি, গোসাগু আমাদের কত হয়ে যাবে 12। তার মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের গোসাগু চেয়েছে, গোসাগু কত 12। কী করলাম, এই লসাগুটাকে অনুপাতের লসাগু দিয়ে সিম্পলি ভাগ করে দিলাম, আর কিছুই না। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলছি যখন এখানে এই 2 3 মানে 2 এর বেশি সংখ্যা থাকবে আর কি, ঠিক আছে, 2 এর যখন বেশি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, 3টে সংখ্যা হতে পারে, 4টা সংখ্যা হতে পারে, তখন আমরা এইভাবে করবো অঙ্কটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, জবার বয়স শ্যামার বয়সের 6 গুণ, আগামী 20 বছর পর জবার বয়স শ্যামার বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে জবার বয়স কত। ঠিক আছে, কি বলেছে, জবার বয়স শ্যামার বয়সের 6 গুণ। তো আমরা ধরে নিচ্ছি যে একদিকে আছে জবা, একদিকে আছে শ্যামা। ঠিক আছে, এবার কি জবার বয়স শ্যামার বয়সের 6 গুণ, তার মানে শ্যামার বয়স যদি x হয়, তার মানে জবার বয়স কত হবে 6x হলো। এবারে কি বলছে, আগামী 20 বছর পরে, মানে 20 বছর পরে, তার মানে জবার বয়স কত হবে এই 6x + 20, আর শ্যামার বয়স কত হবে, শ্যামার বয়স হবে x + 20 হলো। এবারে কি বলেছে, তখন কি হবে, এই জবার বয়স শ্যামার বয়সের দ্বিগুণ হবে, তার মানে 20 বছর পর যেটা বয়স আছে এই জবার, এটা হয়ে যাবে সমান সমান এই শ্যামার বয়সটার 2 গুণ, শ্যামার বয়সটার 2 গুণ। বোঝা গেল? ব্যাস এই সমীকরণটাকে সমাধান করে দেওয়া খালি। 6x + 20 = 2 দিয়ে xকে গুণ করলে 2x, 2 দিয়ে 20কে গুণ করলে 40 + 40 কত হবে তাহলে দেখো 6x। দেখো আমি তোমাদেরকে একটু বড় করে লাইন বাই লাইন লিখে করাচ্ছি, তোমরা যদি স্টেপ জাম্প করে করো তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা নিজেরাই করতে পারবে কিন্তু সলভটা। ঠিক আছে, এই 2xটা দিকে আসলে কত হবে -2x = এই 40টা এই 20টা ওদিকে গেলে কী হবে -20। তাহলে দেখো 6x থেকে 2x চলে গেলে 4x = 40 থেকে 20 চলে গেলে 20, কাটো 4 দিয়ে 4 5 20, তার মানে x = কত হয়ে গেল 5, x = কত হয়ে গেল 5। আমাদেরকে তো x এর ভ্যালু চাইনি, আমাদেরকে কি চেয়েছে, বর্তমানে জবার বয়স কত। বর্তমানে জবার বয়স আমরা কত ধরেছি 6x, তার মানে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে 6x সমান কত হবে 6 × 5 5 6 30, 5 6 30, মানে অপশান বি। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি 140 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনের গতিবেগ
ঘন্টায় 45 কিলোমিটার। ট্রেনটি 960 মিটার দৈর্ঘ্যের একটি সেতু কত সময়ে অতিক্রম করতে পারবে? ঠিক আছে, দেখো প্রথম কাজ আমাদের কি হবে, এই 45 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তার মানে 45 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই, তার মানে আমাদেরকে কী করতে হবে, সিম্পলি 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখো কাটো, 9 2 18, 5 9 45, তার মানে কত হয়ে গেল, এই 25/2, 25/2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের স্পিড, ট্রেনটার স্পিড। এবারে কি বলেছে, যে 140 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, আর ট্রেনটা অতিক্রম করবে 960 মিটারের একটা ব্রিজ। তার মানে ট্রেনটাকে টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তার মানে ট্রেনটাকে টোটাল 960 যোগ 140, 960, এই 960 যোগ 140 এটা অতিক্রম করতে হবে। কত হবে, 960 আর 140 যোগ করলে 1100। তার মানে ট্রেনটাকে মোট 1100 মিটার অতিক্রম করতে হবে। এই 1100 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, এই 1100 ভাগ 25/2, 1100 টোটাল দূরত্বকে ভাগ করে দেবো স্পিড দিয়ে। স্পিড কত, 25/2। তার মানে এই 1100 25/2টা উল্টে গেলে কী লিখতে দেবো, উপরে 2 নিচে 25, ঠিক কি না? তাহলে কত হবে দেখো, 25 4 100, বাঁচলো কত 10, পিছনে একটা শূন্য, 100, আবার 25 4 100, এই 44 আর 2 গুণ করলে 88 সেকেন্ড। তার মানে কত সময় অতিক্রম করবে, 88 সেকেন্ড সময় অতিক্রম করবে। 88 সেকেন্ড হলো আমাদের সঠিক উত্তর। দেখেন অপশনগুলো ভুল দেওয়া আছে, হ্যাঁ 88 সেকেন্ড হবে, 88 সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর আমাদের শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।